আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সঙ্গীত অঙ্গনের একজন সাধক উস্তাদ রঞ্জন চন্দ্র সরকার, যিনি অনেকটা লম্বা সময় ধরেই বাংলাদেশ বেতার সহ টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে উচ্চাঙ্গ সঙ্গীত ও রাগ নিয়ে কাজ করে আসছেন। সেই সাথে উনি নিজে একাধিক সঙ্গীত রচনা করেছেন এবং সুর করেছেন। অনেকেই হয়তো ওনাকে চিনবেন যারা সঙ্গীত নিয়ে একটু গবেষণা করেন বা সঙ্গীতকে ভালোবাসেন, ওনাকে দেখেই হয়তো অনেকে চিনে ফেলেছেন। আজ আমরা কিছুটা সময় উস্তাদের সাথে কথা বলতে চাই বা ওনার জীবনের কথা শুনতে চাই। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। সঙ্গীত জীবনে আপনি কিভাবে আসলেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি প্রশ্ন আর জিজ্ঞাসা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি এই প্রশ্নটা নিয়ে এসেছেন। আমার মূলত সঙ্গীতে আসা পারিবারিকভাবে। আচ্ছা, আমার পরিবারেই মূলত সঙ্গীতের একটা ধারাবাহিক, তার মানে বলা যায় যে মূল অনুপ্রেরণা আপনার পারিবারিক পারিবারিক এবং সামাজিকতা। পরিবারে কি আর কেউ আছেন যারা সঙ্গীতের সাথে জড়িত বা সঙ্গীত সাধনা করেন? হ্যাঁ, আমার পরিবারের সাথে আমার বাবাও গান করেন এবং আচ্ছা, আমার কাকা একজন আছেন, তিনিও সঙ্গীতের সাথে সম্পৃক্ত। এবং পারিবারিকভাবে কীর্তনটা জানেন যে কীর্তনটা আমাদের পারিবারিক পরিবারের সাথে জড়িত। আচ্ছা, আচ্ছা। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুতেই আমাদের সঙ্গীতের একটা বিষয় থাকে, ধর্মীয় এবং আধ্যাত্মিকতা আমাদের পারিবারিকভাবেই জড়িত। তো মূলত হচ্ছে ছোটবেলা থেকে আমি গান বাজনা শুনে আসছি এবং যেমন আপনি বলতে পারেন কীর্তন, ভজন এবং গ্রামের পালা গান, মাদার গান, এগুলা শুনে বড় হয়েছে। আমি পরবর্তীতে আমি যাত্রা করেছি, নাটক করেছি, যাত্রার বিবেকের চরিত্রে অভিনয় করেছি, বিবেক গেয়েছি। দেবী সুলতানা নাটকে আমি বিবেকের অভিনয় করেছি। বিভিন্ন আমাদের এখানে ঢাকার থেকেও লোকজন গিয়েছিল। আমাদের চঞ্চল দাদা ছিলেন চারুকলা বিভাগের। তো সেগুলো করেছি আমি ছোটবেলা থেকে। লেটু গান, তারপরে আমাদের নৌকা বিলাস, ডব যাত্রার যে পালাগুলো, সেগুলো রামায়ণ, মহাভারত এবং পদ্মপুরাণ, মনসামঙ্গল, যেটা যে সাপ মনুষ্যার পালা হয়, যেটা দিয়ে সাপের বিষ নামানো হয়, সেই আমাদের সংস্কৃতিতে এগুলা জড়িত, আমাদের পারিবারিকভাবে এটা জড়িত। তো সেগুলো ছোটবেলা থেকে করেছি। আর ছোটবেলা থেকে যদি বলেন এইগুলা শুনে শুনে বড় হতে হতে আমি কীর্তনে গিয়েছি। কীর্তনে আপনার যেটা আপনার নাম কীর্তন, সংকীর্তন, যে 8 দিন 10 দিন 2 দিন ব্যাপী হয়, অষ্টপ্রহর, 16 প্রহর, 72 প্রহর, এরকম প্রহরে আমি হারমোনিয়াম কাঁধে করে নিয়ে গিয়ে আমি সেইগুলাতে গান গেয়েছি, আমি কীর্তন করেছি। এবং পরবর্তীতে আস্তে আস্তে একটু বড় হয়ে, তো আপনি তো একটা বিষয় জানেন যে পারিবারিকভাবে আমাদের দেশে এটা যে গান করে কি হবে, এটা কিন্তু আসলে একটা পেশা এখন। বলবো যে অন্য ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতো একটা পেশা। যেমন বিশ্ববিদ্যালয়ে সেটা পড়ানো হয়, শিক্ষকরা আছেন, আমিও শিক্ষকতা করেছি, শিক্ষকতা করি এখনো। তো ছোটবেলা থেকে এই পরিবেশে মানুষ হয়েছি। আমাদের সামাজিকতা, আমাদের গ্রামে খুব যাত্রা হতো, বাউল গান হতো। এখনো যখন যাই তখন আমি দেখি যে গ্রামে এই জিনিসগুলা খুব প্রচলিত, মানে চলছে, অহরহ চলছে। আচ্ছা দাদা, জানতে চাই আপনার সঙ্গীত শিক্ষা, আপনি মূলত সঙ্গীত কত বছর ধরে চর্চা করে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন? আপনি যদি বলেন যে আমি ছোটবেলা থেকেই সঙ্গীতের সাথে সম্পৃক্ত, আমি যখন থেকে বুঝছি বা তখন থেকে আমি গানের সাথে, যেমন আমাদের বাড়িতে আসর বসেছে, সেখানে আমি হয়তো ওনাদের সাথে সাথে বসে বসে করতাল বাজাচ্ছি, মন্দিরা বাজাচ্ছি, কাসর বাজাচ্ছি, ঘন্টা বাজাচ্ছি, ঢাক বাজাচ্ছি, এগুলো দেখে দেখে আমি বড় হয়েছি। বলা যায় শিক্ষার একটা পরিবেশ, যে ছোটবেলা থেকে ভালো লাগা, ভালোবাসা সবকিছুর সাথে আপনার সঙ্গীতে আসা। তো আপনার জীবনে এমন কি কোনো সময় বা ঘটনা আছে যে আপনি সঙ্গীত চর্চা করতে চাচ্ছেন না বা আপনার কাছে খুব কষ্টকর মনে হচ্ছে, কিন্তু পরিবারের সদস্যরা আপনার উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, এমন কোনো বিষয় আছে কিনা? না, এটা তো অবশ্যই না। তারা আমার সারাক্ষণই মানে সঙ্গীতের মধ্যে মনটা পড়ে থাকে। আচ্ছা, মানে একটা সময় মনে আছে যে আমাদের অন্য পাশের গ্রামে যাত্রা হচ্ছে, তো যাত্রা হচ্ছে, তো আমরা 2 ভাই একসাথে ঘুমাতাম। তো সেখান থেকে অন্য ঘর থেকে আমি তখন বালিশ একটা কাঁথার নিচে দিয়ে তখন মুড়ায় আমরা 2 ভাই চলে যাই সেই যাত্রায়। আপনি মূলত সঙ্গীত কতজন উস্তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন? প্রথমে আমি পারিবারিকভাবে বলবো যে আমি সারেগামাটা শিখেছি আমার পরিবার থেকে। আমার কাকা
যেহেতু গান বাজনার সাথে সম্পৃক্ত ছিল, আর বাবা হারমোনিয়াম বাজাতেন, কিন্তু ওই সঙ্গীতের এই সারেগামা বা এইসব নিয়ে তাদের কোনো ভাবনা, তারা এমনিতে গান বাজাইতে পারতো, কিন্তু ওই প্রথাগত শিক্ষা সেটা ছিল না। কিন্তু কাকা একটু সারেগামাটা করতো, যেহেতু বাঁশি বাজাতেন, তিনি বড় বড় আসরে বাঁশি বাজাতেন, তো সেই থেকে সারেগামাটা ওখানে শিখলাম। তারপরে আমার আরেকটা কাকা ছিল, অমল কাকা, তিনিও একটু দেখাতেন গ্রামে যেটা হয় যে আচ্ছা গেলাম একটু, যে উনি কিভাবে গান গাচ্ছেন উনি শিখতেন, তো কিভাবে সে এইভাবে দেখাতে দেখাতে একসময় আমি চিন্তা করলাম যে আমি শিল্পকলায় ভর্তি হব। তখন শিল্পকলায় ভর্তি হলাম, তখন কাকা বলে ডাকতাম একদম, তিনি আমাদের বাহারটা, তিনি একটু ওনার কাছে কিছুদিন তালিম নিয়েছি। তালিম নেওয়ার পর আমি তখন চলে আসি আমাদের জেলা শহর, সেখানে উদীচিতে আমি নাচে ভর্তি হই এবং সঙ্গীতে ভর্তি হই, এবং পাশাপাশি আমি ওস্তাদ গোপাল দত্তের কাছে শাস্ত্রীয় সঙ্গীতটা শেখার সুযোগ পাই। তখন তিনি আমাকে শেখান। তখন কিছুদিন শেখার পরে আমি আবার চলে আসি ঢাকাতে চলে আসার পরে ঢাকাতে আমি সঙ্গীত কলেজে ভর্তি হই, এবং পাশাপাশি বড় বড় ওস্তাদদের কাছে শেখার সুযোগ পাই। সবার নাম আমি এই মুহূর্তে সবার নাম বলতে পারছি না, কিন্তু আমি একটা জিনিস কি, যে শিক্ষার একটা মূল বিষয় হচ্ছে যে আপনি যখন শিখছেন তখন দীর্ঘদিন যে ওস্তাদের কাছে শেখা হয়, মানে দীর্ঘদিন একটা শিখলে তখন একটা ধারা তৈরি হয়। এমনি আমি অনেক গুণীজনদের কাছে শিখেছি, ভারতের ওস্তাদদের গুণীজনদের কাছে শিখেছি, এইখানে বড় বড় ওস্তাদ। আমি বিশেষ করে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি আমি ওস্তাদ আজাদ রহমানের কাছে। এখন তিনি প্রয়াত হয়েছেন, তার কাছে দীর্ঘদিন, আমি প্রায় 23 বছর ওনার কাছে। তো বাংলাদেশের একজন গুণীজন বলা যায়, গুণীজন মানে উনি একজন এই উপমহাদেশের একজন বিখ্যাত মানুষ, গুণী মানুষ, উপমহাদেশের একজন বিখ্যাত মানুষ। তিনি বাংলা খেয়ালটা নিয়ে দীর্ঘদিন শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বহু পরিশ্রম করেছেন, এবং বাংলা গানের ধারা, ফিল্মের গানে যদি আপনি দেখেন, ফিল্মের গানের ধারা, নতুন ধারা তিনি তৈরি করেছেন। তার কাছে আমি দীর্ঘদিন আমরণ, মৃত্যুর আগ পর্যন্ত আমি তার কাছে ছিলাম। আচ্ছা। তো দাদা, আমি জানতে চাই যে আপনি এখন কোনো একাডেমি পরিচালনা করেন কিনা, সঙ্গীত শিক্ষার সাথে কোনো কাজ করেন কিনা? বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে, এখনো শিল্পকলার প্রশিক্ষক হিসেবে আছি, এবং আমার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে, এবং সংস্কৃতি কেন্দ্রের সাথে, আজাদ রহমান স্যারের সংস্কৃতি কেন্দ্রের সাথে আমি দীর্ঘদিন সম্পৃক্ত, এটাতে এখনো আছি। এবং বুলবুল ললিত কলা একাডেমি শিক্ষকতা করেছি, এবং বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছি, এবং এখন আমি সংস্কৃতি কেন্দ্র এবং আমার নিজের প্রতিষ্ঠান রঞ্জন বাংলা ধ্রুপদ খেয়াল ঘর সঙ্গীত পরম্পরা, রঞ্জন বাংলা ধ্রুপদ খেয়াল সঙ্গীত পরম্পরাটা আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান, সেটাতে আছি। আমি সেখানে শিখাই, শাস্ত্রীয় সঙ্গীতটা শিখাই। মূলত শাস্ত্রীয় সঙ্গীতটা নিয়ে আমি কাজ করছি, বাংলা খেয়াল নিয়ে কাজ করছি। আর বাংলাদেশ বেতার সহ টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি বলা যায় 2003 সাল থেকেই আমি কাজ করছি। 2003 সাল থেকে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি, এবং বাংলাদেশ বেতারে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনা করি, এবং বাংলাদেশ টেলিভিশনে একটা প্রোগ্রাম হতো ধ্রুপদী নাম, সেই প্রোগ্রামটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম, এবং সবাইকে জড়ো করা এবং প্রোগ্রাম করে মাসে 2টা প্রোগ্রাম হতো, সেটা যারা ছাত্রছাত্রী আছে তারা যেন উদ্বুদ্ধ হয়, এটা খুব এনজয় করতাম। এবং সেই আমার মূল কথাটা হচ্ছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আছি। আর যেটা জানতে চাই দাদা, আমি যতদূর জানি যে আপনি নিজেও একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যেটার নাম রঞ্জন ক্লাসিক্যাল। হ্যাঁ, আপনি এই চ্যানেলের মধ্যে কি কি জাতীয় গান আপলোড করেন? আমি এখনো পর্যন্ত চ্যানেলটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে পারছি না, কারণ হচ্ছে সঙ্গীতের বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার কারণে। সঙ্গীতের কার্যক্রম নিয়ে, যেমন বাংলা খেয়াল উৎসব গেল এই চ্যানেল লাইতে, সেটা ছিল, এবং নানান অনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। এখন থেকে আমি নিয়মিত এটাতে কাজ করবো, এবং এখানে আমি দিতে চাই যেন শাস্ত্রীয় সঙ্গীতটা নিয়ে মানুষ উদ্বুদ্ধ হয়। দর্শকদের জানাতে চাই, যারা সঙ্গীতকে ভালোবাসেন বা সঙ্গীতজ্ঞ যে ব্যক্তিদের সাথে সম্পৃক্ত থাকতে চান, ওনারা উস্তাদ রঞ্জন চন্দ্র সরকারের পরিচালনায় রঞ্জন ক্লাসিক্যাল নামক যে চ্যানেলটি আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটিতে আগামীতে নিত্য নতুন বাংলা খেয়াল, উচ্চাঙ্গ সঙ্গীত বা হারমোনিয়াম, তবলা, গিটার বিভিন্ন প্রসঙ্গে উনি কথা বলবেন, আলোচনা করবেন, বা যারা সঙ্গীতকে ভালোবাসেন বা সঙ্গীত অঙ্গনে আসতে চান বা সঙ্গীতের সাথে নিজেকে জড়াতে চান, ওনারা নির্দ্বিধায়
উস্তাদ রঞ্জন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওতে ওনার নাম সহ মোবাইল নাম্বার দিয়ে রাখবো, যেনারা মনে করবেন ওনাকে সরাসরি ফোন করতে পারেন। তো দাদা, আজ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, যে আজ নিজের একটা আত্মতুষ্টি যে সঙ্গীত অঙ্গনের একজন সাধককে আমার চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীর কাছে তুলে ধরতে পারলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, অভিজ্ঞতা লিখতে ভুলবেন না। সেই সাথে আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে অন্য কোনো গুণীজন নিয়ে দেখাও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।